দেশে জ্বালানি সংকট পরিস্থিতির উন্নতি নেই, দাম বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর। শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। প্রথম অধিবেশনের 6 দিনে কর্মসূচি নিয়ে রাজপথে নামছে জামায়াত সহ 11 দল। পরিস্থিতি পর্যালোচনায় রাতে স্থায়ী কমিটির বৈঠকে ডেকেছে বিএনপি। দেশে গ্লুকোমা আক্রান্ত প্রায় 80 লাখ মানুষের অর্ধেকই অসচেতন। সুনিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ সংশ্লিষ্টদের। ভোলায় বেড়েছে নিউমোনিয়ার প্রকোপ। 1 মাসে সদর হাসপাতালে ভর্তি 687 শিশু। বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ। এবং হরমুজ প্রণালীর কাছে আরেকটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরান। ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। দেশে জ্বালানি তেল নিয়ে সংকট কাটছেই না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না পাওয়ার অভিযোগ অনেক গাড়ি চালকের। সকালেও দেখা গেছে পেট্রোল পাম্পগুলোর আগে যানবাহনের দীর্ঘ লাইন। রাজধানীর বিভিন্ন পাম্পে তেলের সরবরাহ বন্ধ। কিছু পাম্পে ডিজেল থাকলেও অকটেন পেট্রোল নেই। যে কয়েকটি পাম্প খোলা থাকছে সেগুলোতেও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। চালকদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেল মজুতের কথা বারবার বলা হলেও পাম্প মালিকরা চাহিদা মতো তেল সরবরাহ করছে না। সংকট দেখিয়ে বন্ধ রাখা হচ্ছে অধিকাংশ পাম্প। আর পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে চাহিদার মাত্র অর্ধেক তেল পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের। সারা দেশে জ্বালানি তেল সংকটে বিপাকে গাড়ির চালকরা। এই বিষয়ে জানাতে, জ্বালানি তেলের সংকট নিয়ে জানাতে ঢাকা, সিলেট, পটুয়াখালী থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে আমরা রাজধানীর চিত্র জানবো আমাদের সহকর্মী সানি আহমেদের কাছে। সানি, কেমন চিত্র দেখছেন রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে, জানাবেন বিস্তারিত। এই মুহূর্তে আমি পরিবাকে একটি পাম্পে রয়েছি। এখানে দীর্ঘ সারি তৈরি হয়েছে, অর্থাৎ এখানে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, কেউ কেউ বলছেন যে 3 ঘন্টাও এখানে অপেক্ষা করছেন। তবে আমি এখানে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে ঘুরে দেখেছি। কোথায় কোথায় রেশনিং করা হচ্ছে, কোথায় কোথায় ফুল প্রয়োজন অনুযায়ী তার ক্রেতার প্রয়োজন অনুযায়ী এখানে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এবং আমি বিভিন্ন পাম্প ঘুরে দেখেছি যে এখানে আপনাকে যদি আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাই, যে আমি অনেককেই দেখেছি যাদের পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তারা এখানে এসে সিরিয়াল দিচ্ছেন, সিরিয়াল দিয়ে এসে তারা জ্বালানি তেল সংগ্রহ করছেন। এবং আমরা যদি এই মুহূর্তে একজন জ্বালানি বিক্রেতার সাথে কথা বলি, আমি একটু আগে আপনারা দেখলাম যে তাদের ট্যাঙ্ক পরিপূর্ণ থাকা সত্ত্বেও অনেকেই তেল নিচ্ছে। কেমন দেখছেন এটা? এটা আসলে ভালো না তো, কারণ তেলটা তো আপনার চালানো শেষ হয় নাই, তারপরও তেল নিতে আসছেন। তেলটা তো আপনার টাকিতে রয়েছে, এই তেলটা তো আরেকজনে নিলে 2 দিন চলতে পারবো, ঠিক না? আপনার তো গাড়িতে তেল বইরা রাখার তো কোনো দরকার পড়ে না, আপনার প্রয়োজন মতন আপনি নিবেন। বেশি তেল গাড়িতে থাকে, তারপরও তেল নেয়। জানতে চাই যে আপনার কাছে পর্যাপ্ত তেল রয়েছে, যদিও সরকার রেশনিং করার কথা বলে হয়েছে। 600 টাকা আমরা দেখতে পাচ্ছি। আপনি কি দেখছেন আমার টাঙ্কিতে তেল আছে কতখানি? অনেকখানি তেল আছে, আমার দাগ হলো একটা। আপনি না দেখে তো বলতে পারেন না এটা। দেখেন আপনি, আমার টাঙ্কিতে এখনো 5 লিটার তেল বাকি আছে। ফুল টাঙ্কি করতে হলে 5 লিটার তেল লাগবে আরো। তেলের কথা বললে লাভ আছে? বলেন। শুনছিলেন প্রামন্তি, এরকমই আসলে বেশিরভাগ গাড়িতে আসলে বাইকে আমরা দেখেছি যে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও মানুষজন এসে দীর্ঘ লাইন করে তারা তেল নিচ্ছেন। এবং একই সাথে জানিয়ে রাখি যে সরকার ইতিমধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আমলাদের যারা রয়েছে তাদেরকে 30% জ্বালানি সাশ্রয়ের কথা বলা হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে রেশনিং পর্যায়ে তেল দেওয়া হচ্ছে এবং কোথায় কোথাও ক্রেতার পরিপূর্ণ চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন সহকর্মী যুক্ত রয়েছেন সিলেট থেকে, প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটে ফিলিং স্টেশনগুলোতে তো বাইকারদের চাপ নেই, আপনি কেমন চিত্র দেখছেন সেখানকার পেট্রোল পাম্পগুলোতে? কি বলছেন গ্রাহক এবং পাম্প মালিকরা, সবকিছু মিলিয়ে জানাবেন। আমি এখন রয়েছি সিলেট নগরের জিন্দাবাজারের একটি ফিলিং স্টেশনে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এখন হাতে গোনা 5টি মোটরসাইকেল রয়েছে এই পাম্পটিতে।
এবং দুটো, একটি রয়েছে পিকআপ ভ্যান, একটি প্রাইভেট কার। তো এখন পর্যন্ত সকাল থেকে এই পাম্পের চিত্র যদি বলি, ঠিক 1 ঘন্টা থেকে এখন পর্যন্ত এই পাম্পে কিন্তু এভাবে মোটর বাইক আসছে, পেট্রোল নিচ্ছে এবং সেগুলো পেট্রোল নিয়ে চলে যাচ্ছে। এবং পাম্প কর্তৃপক্ষ যেটি খেয়াল করছে তাদের হেলমেট আছে কিনা, কিংবা তাদের আসলে নিয়ম নীতি মেনে নিচ্ছে কিনা। তো সেই বিষয়টি হচ্ছে এ কারণে এখানে কোনো ধরনের দীর্ঘ লাইন হচ্ছে না। ঠিক এই পাম্পের মতো সিলেটের অন্যান্য ফিলিং স্টেশনে আমরা দেখেছি যে এরকম বাইকাররা আসছেন, তারা তেল নিচ্ছেন এবং তেল নিয়ে চলে যাচ্ছেন। তবে একটি বিষয়, এখানে যে সকল পাম্প রয়েছে, অনেকে এদের মধ্যে অনেকগুলো পাম্প অকটেন আসলে প্রয়োজন মতো দিতে পারছে না। যারা পারছে না তারা অনেকে সাইনবোর্ড সাটিয়ে রাখছে, অনেকে আবার বলে দিচ্ছে, মুখে বলে দিচ্ছে। কিন্তু কোনোভাবেই কোনো ফিলিং স্টেশনে আমরা বড় ধরনের দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার যে চিত্র, সেটি কিন্তু সিলেটে পরিলক্ষিত হচ্ছে না। এবং যে বিষয়টি আমাদের কাছে এই ফিলিং স্টেশন মালিক যারা রয়েছে অ্যাসোসিয়েশন, তারা বলছেন যে আসলে তারা গত বছরের বা এর আগের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা সরবরাহ পাচ্ছেন জ্বালানি তেলের, কিন্তু সেই চাহিদা অনুযায়ী তারা সরবরাহ পাচ্ছেন, যে কারণে এবছর কিন্তু তাদের চাহিদা বেড়েছে। সেই চাহিদা অনুযায়ী যোগান না পাওয়ায় কিছুটা অক্টেনের সংকট রয়েছে এবং অনেক সময় দেখা যায় যে প্রয়োজন মতো পেট্রোল তারা দিতে পারছে না, সেই বিষয়টি। এবং আরেকটি বিষয়, এখানকার পেট্রোলিয়াম যারা ব্যবসায়ী রয়েছেন, ডিলার্স এবং ডিস্ট্রিবিউটর্স, তারা বলছেন যে সরকারের যে নীতিমালা হচ্ছে কিংবা এখানে এই পরিস্থিতি মোকাবেলায় যে ধরনের পদক্ষেপ, ট্যাগ অফিসার নিয়োগ সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল পদক্ষেপ রয়েছে, সেগুলো কিন্তু আরেকটু সংশোধিত কিংবা আরেকটু তাদের সাথে আলোচনা করে আরেকটু গোছানো অবস্থায় হলে কিন্তু আসন্ন যে সংকটের কথা বলা হচ্ছে, বিশেষ করে জ্বালানি তেলে, সেটি কিন্তু মোকাবেলায় আরও সহজতর হবে। তবে সিলেটে আমরা যে বিষয়টি দেখেছি যে বাইকারদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, তবে মালিকরা বলছেন তারা চাহিদা মতো যোগান পাচ্ছে না। এই যোগান এবং চাহিদার যে বিষয়টি, সেটি সমন্বয় হলে হয়তো আগামী দিনগুলোতেও আসলে বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা থাকবে না। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের আরও খবর জানাতে আমাদের সঙ্গে পটুয়াখালী থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান রায়হান। রায়হান, পটুয়াখালীর উপকূলে জ্বালানি সংকটে বিপর্যস্ত, একেবারেই মৎস্যখাত বিপর্যস্ততে রয়েছে। দীর্ঘ নিষেধাজ্ঞায় উদ্বেগের কথা বলা হচ্ছে, সেই সময়ের জন্য কোনো আগাম সহায়তা বা আশ্বাস এবং প্রশাসনের প্রস্তুতির কথা কিছু জানতে পেরেছেন কিনা? আপনি যেটা বলছিলেন যে পটুয়াখালীর এই ময়পুর মৎস্য অবতরণ কেন্দ্র বা পটুয়াখালীর যে কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে যে এরিয়া রয়েছে, এখানে কিন্তু হাজার হাজার জেলে সম্প্রদায় রয়েছে এবং তাদের কিন্তু শত শত ট্রলার রয়েছে, যে সকল ট্রলারগুলোতে তারা কিন্তু সমুদ্রে গিয়ে থেকে মাছ শিকার করে তারপর কিন্তু নিয়ে আসে। এবং এই যে জায়গাটি যেখানে রয়েছে, এখানটিতেই কিন্তু তারা মাছগুলো আড়ত দরে দিয়ে থাকে। আপনি যেটা বলছিলেন যে তাদের জন্য কোনো সহায়তা বা তাদের তেল সংকট কাটিয়ে ওঠার জন্য প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে তেলের কোনো সংকট নেই। তবে বাস্তবিক অর্থে আমরা দেখেছি বিভিন্ন যে সকল দোকান অথবা পেট্রোল পাম্প যেগুলো রয়েছে, সেই সকল পাম্পগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণ সংকট রয়েছে এবং এখানে যে সকল স্থানীয় পাম্পগুলো যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। এবং যে সকল 2, 3টি বা 5টি 10টি ট্রলারে তেল পাচ্ছে, সেগুলো বিভিন্নভাবে অন্যান্য জায়গা থেকে ম্যানেজ করে তারপর কিন্তু বেশি দামে তারপর কিনতে হচ্ছে। এবং সামনে যে নিষেধাজ্ঞা আসছে, সেই নিষেধাজ্ঞা আসলে কোনো সময়ই, নিষেধাজ্ঞার শুরুতে তারা কখনোই সরকারের যে সহায়তা, সেটা তারা কখনোই পাননি এবং সেগুলো পেতে তাদেরকে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরেও তারপর পেতে হয়। তারপরে প্রকৃত জেলেদের নিয়ে একটি বিতর্ক রয়েছে যে প্রকৃত জেলেদের এখানে সহায়তা করা হয় না বা নিষেধাজ্ঞার সময় তাদের কোনো সাহায্য সহযোগিতা করা হয় না। তবে এই বছরের মতো জেলেরা এতটা পরিমাণ দুশ্চিন্তে তারা নেই, কারণ যে সময়টিতে তাদেরকে সমুদ্রে থাকার কথা, সেই সময়টিতে তারা এখন কিন্তু তেলের জন্য বিভিন্ন দোকান, বিভিন্ন পেট্রোল পাম্প যে সকল জায়গা রয়েছে, সেই সকল জায়গাগুলোতে তারা কিন্তু খোঁজ খবর নিচ্ছে বা সেখানে তারা দাঁড়িয়ে রয়েছে। এবং অনেকে বলছেন যে এখানে আসলে তাদের যে ট্রলারগুলো রয়েছে, সেগুলো ঘাটে না রেখে তারা বাড়ির কাছে বা ছোট ছোট যে নদীগুলো রয়েছে, সেখানে তারা ইতিমধ্যেই নোঙর করে তারা কিন্তু ফেলেছেন। এবং আমরা যে দেখছি যে 2-1টি ট্রলার থেকে যে সকল জেলেরা বা যে সকল ট্রলারগুলো এসেছে, যে সকল ট্রলারগুলো সেই ট্রলারগুলো থেকে অল্প কিছু মাছ বা তারা যেগুলো সমুদ্র থেকে পেয়েছে, সেগুলো তারা আড়তে দিচ্ছে। তবে তারা বলছে যে এই বছরের মতো তারা যদি এইভাবে তাদের যদি তেলের সংকট থাকে, তাহলে তাদের সামনে যে দিনগুলো রয়েছে, সেই দিনগুলোতে তাদের পরিবার নিয়ে তাদের চলতে কিন্তু অনেক কষ্ট হবে এবং তারা কর্মহীন হয়ে পড়বে বলে আমাদেরকে সেটা জানিয়েছেন। জি শ্রাবন্তী, পটুয়াখালী থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। মালয়েশিয়া থেকে প্রায় 34,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে ভিড়েছে শান গাং ফা শিয়ান নামের আরও একটি জাহাজ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বাংলাদেশের ডিজেল নিয়ে আসা 10ম জাহাজ এটি। ভোরে 4টার দিকে চীনের পতাকাবাহী জাহাজটি বহির্নোঙরে আসে। শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে 27,300 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়ে MT-1 জিং হে জাহাজ। বিবিসি জানিয়েছে, জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে 2 সপ্তাহের মধ্যে অক্টেনবাহী আরও 2টি জাহাজ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। জ্বালানি তেলে ভর্তুকিতে অর্থনীতিতে চাপ বাড়ছে, তাই সরকার দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার পর গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আরও বলেন, উচ্চ মূল্যে জ্বালানি কিনতে থাকলে দেশের তহবিল ও উন্নয়ন কর্মকাণ্ডে বড় প্রভাব পড়বে। জানান, সরকার এ সমস্যার সমাধানের চেষ্টা করছে। জ্বালানির মূল্য নিয়ে আলাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। সরকারি তহবিল যদি এইভাবে উচ্চ মূল্যে ক্রয়ের মাধ্যমে যে খালি হয়ে যায়, তাহলে তো আমরা জনগণের কাছে যে সমাধানের কথা বলেছি সেই সমাধানগুলো দিতে পারবো না। এবং পুঁজিবাজারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে কর্মসূচি, সেটা আমরা খুব সহসা বাস্তবায়ন করব। দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা 11টায় দেশের বিনিয়োগ, পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে ব্যবসায়ী নেতাদের সাথে এই প্রথম আনুষ্ঠানিক বৈঠকটি হতে যাচ্ছে। উচ্চ পর্যায়ের বৈঠকটিতে দেশের উৎপাদন ও বিনিয়োগ পরিস্থিতি, জ্বালানি সংকট এবং অর্থনীতির নানা চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হতে পারে। বৈঠকে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠিত হতে পারে বলে জানা গেছে। নীতি নির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরিতে এই উপদেষ্টা পরিষদ কাজ করবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ঔষধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্য পণ্য খাতের বিশিষ্ট উদ্যোক্তা সদস্য হিসেবে থাকবেন। এই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 6 দিনের মাথায় রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে আজ প্রধান বিরোধী দল জামায়াত সহ 11 দল। জুলাই সনদ কার্যকর এবং সংবিধান সংস্কারের দাবিতে বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ঐক্যের অন্যান্য দলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে আজকের এই কর্মসূচির কথা জানান 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। হামিদুর রহমান বলেন, রাজপথের আন্দোলন ছাড়া 11 দলের বিকল্প নেই। এর অংশ হিসেবে শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী 7 এপ্রিল বৈঠক করে পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলেও জানান তিনি। প্রায় 3 মাস পর দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। শনিবার রাত 8:30টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি সরকার গঠনের পর এটাই হবে দলটির স্থায়ী কমিটির প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলের একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, বিএনপির এই উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু, জুলাই জাতীয় সনদ ইস্যু, বৈশ্বিক জ্বালানির সংকটের প্রেক্ষাপট, হামের প্রাদুর্ভাব, সংরক্ষিত নারী আসন ও বিএনপির সাংগঠনিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দলের পরবর্তী কাউন্সিল নিয়ে আলোচনা করা হতে পারে বলে জানা গেছে। বৈঠক প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ডিবিসি নিউজকে বলেন, বেশ কিছুদিন পর স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। 9 জানুয়ারি সবশেষ স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সব মিলে প্রায় 80 লাখ মানুষ চোখের গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন। গবেষণায় দেখা গেছে, আক্রান্তদের মধ্যে 50%ই রোগটি সম্পর্কে সচেতন নয়, যার ফলে রোগ নির্ণয়ে দেরি হয়। চিকিৎসকরা বলছেন, গ্লুকোমা নিরাময়যোগ্য নয়, তবে সুনিয়ন্ত্রিত জীবনযাপন এবং নিয়মিত বিশেষজ্ঞের পরামর্শ নিলে গ্লুকোমা নিয়ন্ত্রণ করা যায়। মতন দেখি পরে আমি অনেক ডাক্তার দেখাইছি, কেউ ধরতে পারে না যে চোখের প্রেশারের কারণে যাচ্ছে। আহসান হাবিবের মতো দেশে গ্লুকোমা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 20 লাখ এবং সন্দেহভাজন রোগী প্রায় 60 লাখ।
মানুষের শরীরে যেমন রক্তচাপ থাকে ঠিক তেমনি চোখেরও প্রেসার রয়েছে। এই প্রেসার যখন 21 মিলিমিটারের উপরে চলে যায় তখন চোখের ভেতরে এক ধরনের চাপ সৃষ্টি হয়, যা চোখ ও মস্তিষ্কের মধ্যে সংযোগকারী অপটিক স্নায়ুর ক্ষতি করে। দৃষ্টিশক্তির সীমা কমতে থাকে। একসময় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন আক্রান্ত ব্যক্তি। তবে গ্লুকোমা আক্রান্তদের অর্ধেকের বেশি মানুষই জানেন না যে তারা এই রোগে ভুগছেন। রোগের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিমটম থাকে না। আমাদের দেশে প্রায় 90% লোকের গ্লুকোমা সম্পর্কে ধারণা নেই। এটা হলে যেহেতু অন্ধত্ব হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই অন্ধত্ব কখনোই আর ফেরানো যায় না, সেজন্য সচেতন হওয়া খুবই দরকার। চিকিৎসকরা বলছেন দেশে গ্লুকোমার সব ধরনের চিকিৎসা রয়েছে। চোখে ড্রপ, লেজার বা সার্জারির মাধ্যমে এর চিকিৎসা করা হয়। সো যার যেই প্রেশারে গ্লোকোমা নিয়ে আসুক, মানে নার্ভ ড্যামেজ আসুক, আমাদের টার্গেট হচ্ছে তার থেকে প্রেশার কমাবো, যেই প্রেশারে তার আর ফার্দার ড্যামেজ হবে না নার্ভটা। উন্নত বিশ্বে যেসব সার্জারি হচ্ছে আমাদের দেশেও কিন্তু সেই সার্জারিগুলো হচ্ছে, যেটা আমরা কনভেনশনাল সার্জারি করি ট্র্যাবেকুলেক্টমি। এটা একটু কম কস্টলি, এটা সব পেশেন্টই কিন্তু এফোর্ড করতে পারে। গ্লুকোমার কোনো বয়স নেই, গ্লুকোমা নিয়ে অনেকে জন্মগ্রহণ করে। চোখের ব্যাপারে বাংলাদেশে এখন বিদেশে আমেরিকা, সিঙ্গাপুরে যা চিকিৎসা হয় তা বাংলাদেশে হয়। চিকিৎসকরা আরও বলেন গ্লুকোমা প্রতিরোধে 40 বছর বয়সের পর সবাইকে বছরে একবার করে চোখের পরীক্ষা করাতে হবে। যত দ্রুত গ্লুকোমা শনাক্ত হবে ততই দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা কম থাকবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। শিখন ঘাটতি কাটাতে আজ সাপ্তাহিক ছুটির দিনেও সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্লাস চলমান রয়েছে। রমজান ও ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটির কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগামী 9টি শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে নিয়মিত পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, শিক্ষার্থীদের বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী সিলেবাস শেষ করা জরুরি। দীর্ঘ ছুটির কারণে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। দেশ জুড়ে বাড়ছে হামের সংক্রমণ। এ বিষয়ে আরো জানাতে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, হাসপাতালে হামের রোগীর চাপ কেমন দেখছেন? চিকিৎসা সেবা ঠিকঠাকভাবে মিলছে কিনা জানাবেন। শ্রাবন্তী, আমরা রয়েছি রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে, যেখানে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে রোগীর যে চাপ, সেই চাপ আসলে দেখাচ্ছি আমরা। আর আমি যদি একটু পরিসংখ্যান বলি, গত 19 দিনে সারা দেশে হামের প্রাদুর্ভাবে প্রায় 94 জন শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে আক্রান্ত হয়েছেন এই পর্যন্ত প্রায় 5800 শিশু, এবং এটি স্বাস্থ্য অধিদপ্তরের একটি পরিসংখ্যান। এবং এর বাইরে আমরা এখানে এসে যে যতটুকু দেখতে পেরেছি, এখানে কিন্তু শিশুরা খুবই কষ্টে তাদের এখানে চিকিৎসা কার্যক্রম চলছে। এই কারণ হচ্ছে যে যাদের এই আক্রান্তের হার যাদের সবচেয়ে বেশি, তারা কিন্তু অধিকাংশই 1 বছরের নিচে। যে পরিসংখ্যানটি আমি দেখেছি সেটি আমি যদি বলতে চাই যে প্রায় 69% রোগী যারা হামে আক্রান্ত হয়েছেন তারা কিন্তু 2 বছরের নিচে, এবং তাদের মধ্যেও 34% বয়স 9 মাসেরও কম। তো এই অবলা শিশু যারা আসলে কোনো কথা বলতে পারেন না, তারা আসলে কষ্ট পেলেও কিন্তু সেটি প্রকাশ করতে পারছেন না। তো তাদের অভিভাবকরা রয়েছেন এখানে, এবং অধিকাংশ শিশুরই আসলে পুরো শরীরেই যেই সংক্রমণ, হামের সংক্রমণ, সেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে আমরা এখানে সরজমিনে এসে দেখতে পেয়েছি। এবং আগামীকাল থেকে আপনারা জানেন যে হামের টিকা দেওয়া কার্যক্রম শুরু হবে, এবং সে লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই সরকারি এক প্রজ্ঞাপনে, স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যে দেশের সকল সরকারি স্বাস্থ্যকর্মীদের এবং চিকিৎসকদের ছুটিও বাতিল করা হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু সবচেয়ে জটিল এবং কঠিন পরিস্থিতি হচ্ছে হাম পরিস্থিতি। তো সেই পরিস্থিতি মোকাবেলায় আসলে সবাইকে সতর্ক থাকতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর, এবং প্রয়োজনীয় যেই চিকিৎসা লক্ষণ দেখা মাত্রই সেই চিকিৎসা নিতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো শ্রাবন্তী, সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে এখন পর্যন্ত আমার কাছে হাম পরিস্থিতি নিয়ে এতটুকুই ছিল। শ্রাবন্তী। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ।